সাইফানের নিজের বোনের ব্যাপারে ধারণা আছে, সেও কেন উঠে পড়ে লেগেছে। মূলত সাইফান যখন বিয়ে করেছে তারপর বৈবাহিক জীবনে ঝামেলা হলো, তাই ওই কথাটাই সে মনে প্রাণে বিশ্বাস করলো এবং সবাইকে বিশ্বাস করাতে চাইলো। বউ ছোট হলেই সে জামাইয়ের সব কিছু মেনে সংসার করবে, আর বিয়ের জন্য ছোট বাচ্চা মেয়েই ভালো। এই যুগে এসেও বোনের এমন কাণ্ডজ্ঞানহীন কাজের উপর তাচ্ছিল্যতা এলো। সাথে সিজানের এসব উচ্ছৃঙ্খল কাজ বন্ধ করতে বলির পাঠা বানালো এই বাচ্চা মেয়েকে। অদ্রিজা মনে মনে আইঢাই করে সাইফানের দিকে তাকালো, তারপর নিষ্পাপ কণ্ঠে জড়তা নিয়ে বলে, সৎ মায়ের জন্য। মনে মনে খানিক চমকে গেল সাইফান, তবে প্রতি উত্তরে কিছু বলল না। চুপ করে বসে রইল কিছুক্ষণ। এর মধ্যে আজকের স্টেশনের শেষ ট্রেন চলে আসে। তা দেখে চঞ্চলা হরিণীর মতো ছটফটিয়ে ওঠে অদ্রিজা। দ্রুত বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে সাইফানকে তাড়া দিয়ে বলে, আমার যেতে হবে, আপনাকে ধন্যবাদ। সাইফান ট্রেনের দিকে তাকালো, তারপর অদ্রিজার চঞ্চল মুখের দিকে তাকিয়ে চোখ ছোট করে তাকিয়ে বলে, কোথায় যাবেন? আরিমাপুর ফ্রেন্ডের বাসায়, খুলনা। তার সাথে কথা বলে নিয়েছেন? এতটা পথ একা একা যাবেন, তাও রাতে? যদি রাস্তায় কোনো বিপদে পড়েন? থমকায় অদ্রিজা। আসলেই তো কথা বলা হয়নি আপুর বান্ধবীর সাথে, তাই দ্রুত ফোন বের করে নম্বর খুঁজে কল লাগাই সেই নম্বরে। কিন্তু 3-4 বার কল দেবার পরও সুইচ অফ বলছে। ভীত হয় অদ্রিজা, চোখ মুখ শুকিয়ে এলো। ভয় ও হতাশ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে ব্যথিত গলায় বলল, নাম্বারটা বন্ধ। তাহলে না জেনে রিস্কটা নিলে কি হতো বুঝতে পারছেন? সচকিত দৃষ্টি নিয়ে তাকাই অদ্রিজা। আসলেই সে এসব ভাবেনি। যদি সে আগেই ট্রেনে উঠতো তারপর কোনো বিপদে পড়তো। হতাশ হয়ে আবারও বেঞ্চিতে বসে। আরিমাকে এখন কল দেওয়া সম্ভব নয়, কারণ আরিমার ফোন অদ্রিজার কাছে, তাই কোনো যোগাযোগের পথ খোলা নেই। সাইফান অদ্রিজাকে দেখলো, তারপর বলে, এবার কোথায় যাবেন? জানি না। ভঙ্গুর সে গলা, কান্না আটকানোর বৃথা সে চেষ্টা। পারল না অদ্রিজা। গলা থেকে ছিটকে বেরিয়ে এলো অভিমানী চোখে জল। সবার উপর অভিমান ভারী হলো। সাইফান দেখলো একটা বাচ্চা মেয়েকে, তবে এই দৃশ্যটা কেন যেন অনিন্দ ও উপভোগ্য লাগলো সাইফানের। সাইফানের কি হয়েছে সে জানে না, তবে এই বাচ্চা খরগোশ দেখতে, মেয়েটার অভিমানী অস্ত্র দেখতে ভালো লাগছে। পেটের দিকে চিনচিন ব্যথা করছে। এবার আর সহ্য করতে পারল না, তাই ছোট গলায় বলল, আমি একটু হসপিটালে নিয়ে যাবেন? সাইফানের কথা শুনে চমকে যায় অদ্রিজা। চিন্তিত গলায় বলে, আপনার কি বেশি খারাপ লাগছে? ততক্ষণে অদ্রিজার কান্না থেমে গেছে। প্রশ্ন করে আতঙ্কিত মুখে আশেপাশে তাকালো অদ্রিজা, তবে কাউকে দেখতে না পেয়ে আবারও ব্যর্থ চোখে সাইফানের দিকে তাকায়। সাইফান অদ্রিজার ছোট্ট মুখটায় আতঙ্ক আর চিন্তা দেখলো। অদ্ভুত রকমের লাগছে সব তার কাছে। তবুও ঠোঁট চেপে ব্যথা হজম করে মাথা উঁচু নিচু করে বলে, কি হয়েছে? কথাটা বলতেই অদ্রিজা দাঁড়িয়ে যায়। তা দেখে অবাক হয়ে সাইফান জিজ্ঞেস করে। অদ্রিজা চিন্তিত মুখ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে আছে, তারপর আবারও আশেপাশে তাকিয়ে বলে, আমি একা তো আপনাকে হসপিটাল পর্যন্ত নিতে পারবো না। আর আপনি যদি গাড়িও এনে থাকেন, আপনি তো ড্রাইভ করার অবস্থাতেই নেই। আর এসব তো আমি আরো আগে পারি না। মেয়েটা কথা শুনে একটু নিশ্চিত হলো, যাক মেয়েটা বুদ্ধিমতী। নিজের মনে হাসলো, তারপর বলে, আমি ক্যাব বুক করি, স্টেশনের বাইরে পর্যন্ত তো নিয়ে যেতে পারবেন? অদ্রিজা মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে। তাই সাইফান আবারও পকেট থেকে ফোন বের করে ক্যাব বুক করে আবারও সামনে তাকায়। অদ্রিজা এখনো দাঁড়িয়ে আছে। তা দেখে সাইফান কপাল কুঁচকায়, তারপর বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? এমনি। বসুন। অদ্রিজা আবারও বসলো। তারপর রেল লাইনের দিকে চোখ স্থান করলো। ততক্ষণে শেষ ট্রেন চলে গেছে। সাইফান দেখলো অদ্রিজার মুখখানি। তারপর ঘুরে
ঘুরিয়ে বেঞ্চে হেলান দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে দিয়ে কিছু সময় চোখ বন্ধ করে রাখে। সানাফ সিজানদের বাসায় সাইফানের ছোট বোন সাবরিনা সানাফকে ভালোই রাখতে পারে। এই বছর মেয়েটার বিয়ে হলো। সিজান আর সাবরিনা সমবয়সী, ছেলেটাও সাবরিনের সেই ভক্ত। এদিক থেকে একটু রিলিফ লাগছে। একটা লম্বা শ্বাস টেনে সাইফান অদ্রিজার উদ্দেশ্যে বলে, এখন কোথায় যাবেন? জানি না। ঢোক গিলে ভঙ্গুর গলায় জবাব দেয় অদ্রিজা। তাই সাইফান চোখ মেলে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, বাসায় ফিরে যান। চোখ মুখে আর্তনাদ ফুটে উঠেছে অদ্রিজার সাথে উত্তেজিত কণ্ঠে বলে, মা মেরে ফেলবে, বাকিদের কথা তো বাদই। এত যখন ভয় তাহলে পালালেন কেন? আগে এসব মাথা ছিল না? তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার ওই দুশ্চরিত্র ভাগিনাকে বিয়ে করে সংসার করি? আর পালানোর পরে কোথায় যাব তা মাথায় থাকলে তো হতোই। তখন আমার মাথায় ছিল সেখান থেকে পালাতে হবে। মানুষ অসুন্দর হোক, অনায়াসে সংসার করা যায়, কিন্তু দুশ্চরিত্র হলে তো সমস্যা। এক শ্বাসে কথাগুলো বলল অদ্রিজা। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে মেয়েটার ছোট শ্যামবরণ মুখটা রক্তপা ফুটে উঠেছিল। সাইফান দেখলো সে এই কথাটা আসলেই বিশ্বাস করে। মনে মনে তাচ্ছিল্য হাসলো, তারপর হুট করেই জিজ্ঞাসা করে, আমার সাথে যাবেন? চমকাই থমকাই অবাক হয় অদ্রিজা। সচকিত দৃষ্টি নিয়ে বলে, মানে? সাইফান শ্বাস ফেললো, তারপর স্থির নির্জীব গলায় বলে, আপনি একটু আগেই বললেন কোথায় যাবেন জানেন না, তাহলে ধরে নেওয়া যায় আপনার যাওয়ার জায়গা নেই। এতটুকু বলে থামলো সাইফান, তারপর আবারও নির্বিকার গলায় বলে, আপনাকে আমার পাশে জায়গা দেবার একটা কারণ আছে, বলতে পারেন। সেটা হলো আমার ছেলে সানাফ। ওর 3 বছর চলছে। আমার ডক্টর, কাজের কারণে হুটহাট হসপিটালে যেতে হয়, ওখানে সময় কাটে বেশি। আগে সানাফকে আমার বোন ডাকতো, কিন্তু এই বছরই আমার বোনের বিয়ে হয়েছে, তাই সানাফকে দেখাশোনা করার জন্য আমার একজন মানুষ লাগতো। তাই আপনি না হয় আমার ছেলেকে দেখে রাখলেন আর আমার বাসায় থাকলেন। আপনার কোনো সমস্যা হবে না, আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন, তার ব্যবস্থা আমি করে দেব। শুধু রিকোয়েস্ট ওই একটাই, আমার ছেলে। আমি কাজের প্রেশারে পড়লে ফ্রি হতে সময় লাগে, ততক্ষণ আমার ছেলেটার জন্য চিন্তা হয়, তাই ভাবলাম আপনাকে বলি। এখন বাকিটা আপনার মর্জি। অদ্রিজা শুনলো, কিছুক্ষণ ভাবলো তাকে বিশ্বাস করা কি উচিত হবে। সে কাউকে চেনেও না। অদ্রিজা তার বাবা দ্বিতীয় ঘরের সন্তান, নানু বাড়ি কখনোই সে দেখেনি। সে জানে না ওই বাড়ির আত্মীয়রা কেমন হয়। আরিমাদের বাসা থেকে যা দেখেছে শিখছে এই যা। এখন যাওয়া কোনো জায়গাও নেই। সাইফানের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে, তবে সে এত রাতে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে, কার কাছে যাবে, কার হাতে পড়বে, তারপর কি হবে, সবকিছু ভেবে চুপ করে থম মেরে বসে রয় অদ্রিজা। সাইফানের ফোন বেজে ওঠে। ক্যাবের ড্রাইভার এসেছে তা দেখে অদ্রিজার দিকে তাকিয়ে সবিনয় গলায় বলে, মিস অদ্রিজা, ক্যাব এসছে, আমি হেল্প করুন। অদ্রিজা উঠে এসে সাইফানের সামনে দাঁড়ালো। কুণ্ঠা বোধ হচ্ছে, তবুও লোকটা তার জন্য বিপদে পড়ছে, তাই নিজের ছোট হাতটা এগিয়ে দিল সাইফানের সামনে। সাইফান দেখলো মনে মনে মেয়েটার নির্বুদ্ধিতার জন্য হাসি পেল, তবুও তা চেপে রেখে স্বাভাবিক গলায় বলল, আমার হাত ধরুন। এইবার বুঝতে পারলো অদ্রিজা কি বোকামি করেছে, তাই এগিয়ে এসে সাইফানের বলিষ্ঠ হাতে বাহু চেপে ধরে। বাইসেন্স মাসলগুলো শার্টের ভেতরে যে ফোলা ফোলা তা বুঝতে পারলো অদ্রিজা। জড়তা নিয়ে ঢোক গিলে চোরা চোখে সাইফানের দিকে তাকালো। সাইফানের অবশ্য এদিকে খেয়াল নেই। সে অদ্রিজার সাহায্যে বিড়াল পায়ের সামনে এগোতে ব্যস্ত। ক্যাবের সামনে যেয়ে দাঁড়ায় অদ্রিজা আর সাইফান। সাইফান মনে মনে ভেবে নিল অদ্রিজা যাবে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করেনি। সাইফান গাড়িতে উঠতে যাবে, তখন অদ্রিজা দ্রুত গলায় মিনমিন করে, আমি রাজি। থমকায় সাইফান, তারপর ঘুরে অদ্রিজার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আর ইউ শিওর? কথা নিয়ে মাথা নিচু করে। তাইফানও আর অদ্রিজাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, শুধু ছোট করে বলে, দেন কাম উইথ মি। হসপিটাল থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হয়।
গেস্ট রুমটা এখন অদ্রিজা দখল করে আছে। সাইফান নিজের রুমে শুয়ে সাবরিনাকে কল দেয়। প্রথমে কলটা রিসিভ হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কল দেয় সাইফান। কল রিসিভ হয়, সাবরিনা চিন্তিত গলায় বলে, কোথায় তুমি? আসবে কখন? আমি একটু কাজে আটকে গেছি রে, আজকে ফিরতে পারবো না। সানফকে একটু দেখে রাখিস। হায় রে, ডক্টর মানুষ, বুঝেছি, হসপিটালে তাই না? চুপ থেকে সাইফান জবাব দিল, হ্যাঁ। আচ্ছা, কালকে এসে নিয়ে যেও। আর সিজানের হবু বউকে যে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, শুনেছো? সাইফান দরজার দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে। না তো। সাবরিনা বিরক্ত হলো, তারপর বলে, আমার কি মনে হয় জানো, মেয়েটা পালিয়েছে। পালাবে কেন? সিজন ভালো ছেলে। অবাক হবার ভান করে বলে সাইফান। সিজানের প্রতি একটা চাপা রাগ আছে সাইফানের। অদ্রিজা পালিয়েছে এটা দেখার পর নিজে ম্যাচিওর হওয়া সত্ত্বেও বাচ্চাদের মতো খুশি হয়েছে সাইফান। অপর পাশ থেকে জবাব এলো সাবরিনার। দূর ছাই, মেয়েটার নাকি সৎ মা। বড় আবার কথা তো জানোই, মিজানের চরিত্রও আমরা সবাই কম বেশি জানি। তোমার বউয়ের। থেমে যায় সাবরিনা, তারপর আবারও বলে, সেই যাকগে, ভালো হয়েছে মেয়েটা পালিয়েছে, না হলে দেখা যেত বিয়ের 1 মাসের মাথায় মেয়েটা মরেই যেত। দোয়া করি মেয়েটা যেখানে গেছে ভালো থাক। সে কথার জবাব করল না সাইফান, শুধু বলল, আমার যদি আগামীকাল আসতে দেরি হয় তাহলে আমার পাশে আসার কোনো দরকার নেই। চাবি হারিয়েছে, তাই নতুন লক দেওয়া হয়েছে দরজায়। তুই এলেও বাসায় ঢুকতে পারবি না। তুই তোদের বাসায় চলে যাস, আমি ওকে সময় মতো ফ্রি হয়ে নিয়ে আসবো। সাবরিনা হতাশ হয়ে বলে, এই জন্যই বলি নতুনভাবে শুরু করো। সানাফ একটা ভালো মা ডিজার্ভ করে, তুমি একটা ভালো বউ ডিজার্ভ করো। এত এলোমেলো আর কত বছর থাকবে? আমার কথা তো শুনছই না। যাক, যা ভালো বুঝো করো, রাখছি। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন হয়। সাইফান ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলো। মিথ্যা কথা বলতে তার পছন্দ নয়, তবে পরিস্থিতি এমন যে না বললে ঝামেলায় পড়ার সম্ভাবনা খুব বেশি। ভোরের দিকে ঘুম ভেঙে গেল অদ্রিজার। আরাম ওরা ভেঙে উঠে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। সব এলোমেলো লাগছে। জীবনটা এমন না হলেও পারত। তার এতটুকু জীবনে আর কত অভিজ্ঞতা বহন করতে হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে আবারও মুখ ঘুরিয়ে পুরো রুমে চোখ বুলায়। এই রুমটা গেস্ট রুম, সিম্পলের মধ্যে ডেকোরেশন করা। দেখতে ভালো লাগলো অদ্রিজার, তাই নিজেই হাসলো। আপাতত এই রুমটা তার। ফোন থেকে সময় দেখলো সকাল 7টা, তাই বিছানা থেকে নেমে চুলে হাত খোপা করে। মায়ের কিছু পাতলা শাড়ি ছিল, তা নিয়েছিল নিজের সাথে। সেখান থেকে একটা সবুজ শাড়ি পরেই ঘুমিয়েছিল। শাড়ির আঁচল কোমরে গোছে নিয়ে বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ায়। ডাইনিং আর ড্রয়িং রুম লাগোয়া, তারপর বাম দিকে রান্নাঘর। তখন থেকে স্পষ্ট দেখা যায়। অদ্রিজা ভাবলো কিছু রান্না করবে। লোকটা এমনিতেই অসুস্থ, যেই ভাবা সেই কাজ। বিড়াল পায়ে এগিয়ে রান্নাঘরে ঢুকে অদ্রিজা হতবাক। একটা ব্যাচেলার লোকের বাসার কিচেন এতটা পরিপাটি হতে পারে? একটা ব্যাচেলার লোকের বাসার কিচেন এতটা পরিপাটি হতে পারে, এই কিচেনে না আসলে হয়তো অদ্রিজা বিশ্বাসই করতো না। অবাক করা মুখেই সারা কিচেনে চোখ বুলিয়ে আটা ময়দা মাখা ভাবে রুটি বানাবে। অবাক করা মুখেই সারা কিচেনে চোখ বুলিয়ে আটা ময়দা মাখে ভাবে রুটি বানাবে। যদিও অদ্রিজা জানে না সাইফান রুটি খায় নাকি তেলে ভাজা পরোটা। সাইফানের শরীর এমনিতেই ভালো না, তাই অদ্রিজা চায় না ভাজা পোড়া খেয়ে সাইফান আরও শরীর খারাপ করুক। ডক্টর 1 সপ্তাহ বেড রেস্ট দিয়েছে। তার জন্যে লোকটা কত বড় একটা বিপদে পড়লো ভাবতেই মন খারাপ হয়ে এলো অদ্রিজার। মন খারাপ নিয়েই রান্না শেষ করে। তখন সকাল 9টা, তাই অদ্রিজা ভাবলো একেবারে গোসল নাস্তা করবে।
তাই সেও ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। নড়াচড়া করতেই শরীরের অদ্ভুত এক চিনচিন যন্ত্রণায় চাপটে ধরল সাইফানকে। ঢোক গিলে ব্যথাটা হজম করে উঠে বসলো। তারপর পাশ থেকে ফোন তুলে সময় দেখে সকাল 9:28। এত সময় হয়ে গেল এখনো কিছু রান্না করা হয়নি। একটা মানুষ আছে বাসায়, নিজে একা থাকলে না হলে একা কথা ছিল, নিজে একা থাকলে না হলে এক কথা ছিল, কিন্তু বাচ্চা মেয়েটার কথা ভাবতেই খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে কোনো সমস্যা পোহাতে হবে না বলে নিয়ে আসলো, অথচ প্রথম দিনই এমন করলো সে। এখন নাস্তা বানাবেই কখন, খাবেই বা কখন? বিরক্ত ধরলো নিজের উপর। তারপর আবার সানাফকেও আনতে যেতে হবে। ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো সাইফান। তবে ডাইনিং টেবিলে চোখ যেতেই কিছুটা অবাকের রেশ ছেয়ে গেল সাইফানের মুখে। সে অদ্ভুত দৃষ্টি নিয়ে এগিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে এত গোছগাছ দেখে অবাক হয়। ঢোক গিলে প্রতিটি বাটির ঢাকনা উঠিয়ে দেখে মেয়েটা রান্না করতেছে। নিজের কাছেই খারাপ লাগলো সাইফানের। মেয়েটাকে সে আশা দিয়েছে, অথচ মেয়েটা প্রথম দিনেই কাজ করছে। কারো অস্তিত্ব টের পেতেই পাশে ফিরে তাকায় সাইফান। অদ্রিজা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। তার শরীরে হালকা মেরুন রঙের সুতির শাড়ি, সদ্য স্নান করে বেরিয়েছে হয়তো। অদ্ভুত লাগলো হুট করেই এই শ্যামলা চেহারা মেয়েটাকে দেখে। সাথে সাথেই চোখ সরিয়ে নেয় সাইফান। তারপর বড় বড় শ্বাস টানে। ততক্ষণে অদ্রিজার এসে সাইফানের পাশে এসে দাঁড়িয়ে সাইফানকে দেখে ভুল করেছে এমনভাবে মাপ চাওয়ার মতো মিনমিন স্বরে, আপনাকে না বলে আপনার কিচেনে গিয়েছিলাম, তার জন্য আমি লজ্জিত আর দুঃখিত। আবারও মিনমিন করে জবাব দেয় সাইফান। পাশ ফিরল, অদ্রিজাকে দেখলো, তারপর আবারও টেবিলে তাকিয়ে বলে, এগুলো আপনি করেছেন? আবারও মিনমিন করে জবাব দেয় অদ্রিজা। সাইফান একটা শ্বাস ফেলে বলে, এতটা কষ্ট করার কোনো দরকার ছিল না, আপনি আমার মেহমান। ভীত চোখে তাকায় অদ্রিজা। সে ভাবলো সাইফান রাগ করেছে, তাই আবারও মিনমিন করে বলে, আপনি অসুস্থ, আমার জন্য এত বড় বিপদ দিয়ে আবার আমাকে আশ্রয় দিলেন। এই কাজটা সহজ, আমার করতে কোনো কষ্টই হয়নি। উল্টো আপনার উপর আশা রেখে সব কিছু ফেলে রাখলে আমার খারাপ লাগতো। আর আমি রান্না পারি, আমার বাসার মায়ের সাথেই আমি সব রান্না শিখে নিয়েছি। আপনি বসুন, খেয়ে ওষুধ খেয়ে নিন। সাইফান চোখ ছোট ছোট করে দেখলো অদ্রিজাকে। মেয়েটা নিষ্পাপ হাসলো। সাইফান চোখ সরিয়ে নিতেই চেয়ার টেনে নিল অদ্রিজা। সাইফান প্রতিক্রিয়াবিহীন বসলো। অদ্রিজা খাবার উঠিয়ে দিতে দিতে বলে, আপনার শরীর তেমন একটা ভালো না, তাই তেলের জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করেছি। খেয়ে নিন আপনি। আবারও তাকাই অদ্রিজার দিকে। অদ্রিজা কি এমন সহজই, নাকি সহজ হবার নাটক বা চেষ্টা করছে? কেমন অদ্ভুত লাগছে মেয়েটাকে। গতকাল যে ভয়ে টু শব্দ করতে পারিনি, আর আজকে এতটুকু সময়ে এত কথা বলল। শ্বাস ফেলল সাইফান। তারপর খাবার খেয়ে নিল প্রতিক্রিয়াবিহীন, অথচ অদ্রিজা খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল। সে ভেবেছিল খাবার কেমন হয়েছে সাইফান বলবে, তবে তাকে হতাশ করে দিয়ে সাইফান চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেছে। হতাশ ও আহত হয় বাচ্চা মেয়েটা। 11টার দিকে সাইফান রুম থেকে বের হয়। তখন অদ্রিজা কিচেনে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। সাইফানকে রুম থেকে বের হতে দেখে অদ্রিজা কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে এসে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? সাইফান ফিরে তাকায়। অদ্রিজা যে কিচেন থেকে বেরিয়েছে তা বুঝতে পেরে সেদিকে তাকায় সাইফান। তারপর আবারও চোখ সরিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আপনি কিচেন থেকে এলেন? ভীত হয়ে যায় অদ্রিজা। ভাবলো লোকটা হয়তো এবার রাগ করে 2-4 কথা শুনিয়ে দেবে, তাই ভীত কণ্ঠে বলে, হ্যাঁ, ভাবলাম ফ্রি আছি, দুপুরের জন্য রান্না করি। আপনি তো অসুস্থ। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সাইফান। মেয়েটা কেন বোঝে না তার জিনিস অনুমতি ছাড়া কেউ ধরলে তা পছন্দ না সাইফানের। তবুও উচ্চ বাক্য করে না সে, নরম গলায় বলে,
আমি সানাফকে আনতে যাব, দরজা লাগিয়ে দিন। কেউ বেল বাজালে দরজা খুলবেন না। আমার ফিরতে লেট হলে আমি নিজে চাবি দিয়ে দরজা খুলে নেব, সমস্যা নেই। আচ্ছা। একটু আগে মাগরিবের আজান দিয়েছে। অদ্রিজা নামাজ পড়ে উঠে বসেছে। অদ্রিজা ভেবেছিল দুপুরেই সাইফান সানাফকে নিয়ে ফিরে আসবে, তবে এখনো ফেরেনি। মনে মনে একটু চিন্তা হলো অদ্রিজার। সানাফের মুখটা ভেসে উঠল। বাচ্চাটা দেখতে কিছুটা সাইফানের মতো হয়েছে। সানাফকে অদ্রিজা একবারই দেখেছিল, তাও গাড়িতে ঘুমন্ত অবস্থায়। তখন অদ্রিজা নিজে থেকেই বুকের মাঝে চাপটে নিয়েছিল। এবার ভাগ্যই কেমন তাকে বাচ্চার কাছে টেনে আনলো। সানাফের কথা ভাবতেই ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটলো অদ্রিজার। এর মাঝে মনে হলো ফ্ল্যাটের দরজা কেউ খুলেছে। টের পেতেই অদ্রিজা নিজের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বাহিরে তাকায়। সাইফান এসেছে তার এক পাশে, সানাফকে কোলে দিয়ে রয়েছে অন্য পাশটা কেমন স্যাঁতসেঁতে লাগলো। তাই দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ করতেই শার্টের সেই ভেজা স্যাঁতসেঁতে ভাবের কারণ বুঝতে পারে অদ্রিজা। আবারও কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে ভেবেই আটকে উঠল মেয়েটা। দ্রুত দরজার আড়াল থেকে বেরিয়ে চিন্তিত গলায় বলে, আপনার তো ব্লিডিং হচ্ছে। থমকায় সাইফান অদ্রিজার কথায়। অদ্রিজা চিন্তিত ও উৎকণ্ঠা হয়ে তাকিয়ে আছে। সাইফান জবাব দিল। এদিকে হুট করে অদ্রিজাকে দেখে সানাফ গোল গোল চোখে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে। তারপর সাইফানের উদ্দেশ্যে নিষ্পাপ কণ্ঠে শুধায়, পাপ্পা এটা কে? সাইফান ছেলের প্রশ্নে ছেলের দিকে তাকালো, তবে কি জবাব দেবে খুঁজে পেল না। সানাফ এখনো নিষ্পাপ চোখে একবার সাইফানের দিকে তাকাচ্ছে, তো একবার তার গোটা গোটা বাদামি রঙের চোখ নিয়ে অদ্রিজার দিকে দেখছে। অদ্রিজা এগিয়ে এসে কিছুটা জড়তা নিয়ে সানাফকে টেনে কোলে তুলে নিয়ে সাইফানের উদ্দেশ্যে বলে, আমার মনে হয় আপনার ব্যান্ডেজটা ঠিক করা উচিত। রক্ত দিয়ে মাখামাখি অবস্থা, এমন অবস্থা হলে তো আপনার শরীর আরও খারাপ লাগবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, বরং বাবু আমার কাছেই থাকুক। কপাল কুঁচকে চোখ ছোট করে অদ্রিজার কথা শুনল সাইফান। তারপর গম্ভীর কণ্ঠে বলে, ও আমার কাছে থাকবে, চিন্তা করবেন না, ও কান্না করবে না। আপনি ফ্রেশ হয়ে আসুন। রক্তে যাচ্ছে তাই হয়ে আছে, এমন হেলাফেলা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন নিজেই। অদ্রিজা শুনল না, নিজের মতো সানাফের কোলে নিয়ে পায়চারি করতে করতে বলে। থমকালো সাইফান, জবাব দিতে চেয়েও দিল না। শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। সাইফান চলে যেতেই এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে আটকে রাখা শ্বাস ফেলে। অদ্রিজা ভেবেছিল সানাফকে দেবে না, কিন্তু দিল, যাক ভালোই হয়েছে। সানাফ নিষ্পলক চোখে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে অদ্রিজা মিষ্টি হাসলো, তারপর জিজ্ঞেস করে, তোমার নাম কি পাখি? সানাফ পিটপিট করে কিছু সময় তাকিয়ে থেকে ছোট গলায় শুধায়। তানাপ। খিলখিল করে হেসে ফেলে অদ্রিজা, তারপর বলে, তানাপ না বাবা, সানাফ বলো। সানাফ। তানাপ। আবারও হেসে ফেলে অদ্রিজা, তারপর মিষ্টি গলায় বলে, আচ্ছা তোমার নাম তানাপ? তানাপ না, টনপ। সানাফ মাথা নাড়িয়ে বলে। অদ্রিজা হেসে ছোট ছোট পায়ে সারা ড্রয়িং রুম পায়চারি করে। সানাফের বয়সের কারণে তার কথা এখনো স্পষ্ট নয়, তবে অদ্রিজা ওর নাম ভুল বলেছে, তাই নিজের সঠিক নাম বলেছে। অথচ তার উচ্চারণ স্পষ্ট না হবার কারণে দুটোই এক শোনাচ্ছে। এটা সেটা গল্প করতে করতে সানাফের চোখে ঘুম নেমে আসে। কিছু সময়ের মাঝে ঘুমে তলিয়েও যায় বাচ্চাটা, তাই অদ্রিজা থেমে যায়। তারপর সাইফানের রুমের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। ধীরে একটা বালিশে সানাফকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে সানাফকে নিজের সাথে মিশিয়ে নেয়। সানাফও উষ্ণ দেহের ওম পেয়ে পাখির ছানার মতো গুটিয়ে যায় অদ্রিজার তনুর সাথে। অদ্রিজা দেখলো, তারপর সানাফকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজেও চোখ বন্ধ করে শুয়ে থাকে। সময় ব্যবধানে অদ্রিজাও ঘুমিয়ে গেল সানাফের সাথে। ফ্রেশ হয়ে ব্যান্ডেজ
করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রুম ফাঁকা দেখে কপাল কুঁচকায় সাইফান। তারপর ভাবে হয়তো অদ্রিজা নিজের রুমে গেছে, তাই অদ্রিজাকে না ডেকে সরাসরি কিচেনে এসে সব খাবার গরম করে সাইফান। টুকটাক সব কাজ গুছিয়ে খাবারগুলো ডাইনিং রুমের টেবিলে এনে রাখে। তারপর সানাফের জন্য খাবার গরম করে এনে রেখে ভাবে এবার অদ্রিজা আর সানাফকে ডাকবে। তাই ড্রয়িং রুমে আসতেই দরজার কলিং বেল বেজে ওঠে। ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমে থাকা বড় ঘড়িটার দিকে তাকালো। সময় রাত 11:30। এই সময় তো কারো আসার কথা না, তাহলে কে এলো? এর মধ্যে আবারও দরজার বেল বাজে, তাই বিরক্ত পায়ে এগিয়ে এসে দরজা খুলতেই রমেশাকে দেখে অবাক হয় সাইফান। রমেশা সাইফানকে কথা বলার সময় না দিয়ে সাইফানকে হাত দিয়ে সরিয়ে বাসার ভেতরে চলে আসে। সাইফান শান্ত চোখে দেখে রমেশাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছে না। রমেশা এদিক সেদিক তাকিয়ে এলোমেলো চোখে চেয়ে বলে, সানাফ কোথায়? কেন এসছো? শান্ত শীতল নির্জীব সাইফানের কণ্ঠ। রামিসা কপাল কুঁচকায়, তারপর বলে, আমার ছেলেকে দেখতে। সেটার অধিকার তুমি আরো 3.5 বছর আগে হারিয়েছ রমেশা। এত রাতে একটা পুরুষের বাসায় এইভাবে আসাটা নিশ্চয়ই ভদ্রমহিলার কাতারে পড়ো না। যেখান থেকে এসছো সেখানে চলে যাও, সানাফকে দেখার দরকার নেই। রেগে গেল রামিসা, তারপর বলে, আমি সানাফকে জন্ম দিয়েছি, তুমি এসব কথা কেন বলছো? কি বোঝাতে চাও তুমি? আমার কোনো অধিকার নেই? না, নেই। থাকলে আমার নিশ্চয়ই পেছনের সব কথা মনে করে দিতে হবে না রমেশা। এখন যেখান থেকে এসেছো দয়া করে সেখানে যাও। জেদ দেখায় রামিসা, নিজের কথায় জেদ নিয়েই বলে, যাব না আমি। কি করবে তুমি? কিছুই না, শুধু তোমায় বাসা থেকে বের করে দেব। চমকে যায় রামিসা, তারপর চমকানো গলায় বলে, তুমি আমায় বাসা থেকে বের করে দিবে? এই বলো তো তোমার কি হয়েছে? তুমি আর আমাকে ভালোবাসো না? বলো। এই সানাফের পাপা, বলো। মুখ ঘুরিয়ে নিল সাইফান, তারপর শক্ত ও গম্ভীর গলায় বলে, ভালো তাকেই বাসা চায় যে যোগ্যতা রাখে। তুমি সেই যোগ্যতা হারিয়ে ফেলেছ। এখন কেন এসছো? সানফ তো তোমার কাছে ছোট মাত্র। টাকা চাই? কত টাকা চাই তোমার? রামিসাকে দেখেই বোঝা যাচ্ছে সে হয়তো ড্রাঙ্ক, তাই সাইফান চাই না এখানে কোনো ধরনের তামাশা হোক কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। খিকখিক করে হেসে ফেলে রামিসা, তারপর প্রশংসা করার ভঙ্গিতে বলে, এর জন্যই আমি তোমায় এত পছন্দ করি সাইফান। আফটার অল, এর জন্যই আমি তোমায় এত পছন্দ করি সাইফান। আফটার অল, ইউ আর আ জেন্টলম্যান অ্যান্ড অলসো আ জিনিয়াস ডক্টর। বেশি না, ৮৬,০০০ লাগবে আপাতত, পরে আবার লাগলে বলবো। সাইফান প্রতিক্রিয়াবিহীন নিজের রুমে চলে যায়। তারপর একটা ব্ল্যাঙ্ক চেক এনে রামিসার দিকে এগিয়ে দেয়। তারপর নির্বিকার চিত্তে বলে, যা লাগবে নিয়ে নিও। তুমি এমন হুটহাট রাতে এসো না, এটা ভদ্রলোকের বাসা। তোমার এমন আচরণের কারণে সোসাইটিতে আমার এক ঘরে করে দিও না। এখন আসতে পারো। রামিসা চেকটা হাত বাড়িয়ে নিল, তারপর হেসে বলে, আজকে আমার মন ভালো সাইফান, তাই চেঁচামেচি করিনি। আর তুমিও আজকে সহজে মেনে নিয়েছো। এমন সব সময় গুড বয় থাকলেই পারো। কথাটা বলেই হাসলো রামিসা। অদ্রিজা কেবল সানাফকে কোলে নিয়ে নিজের রুমের দরজায় এসে দাঁড়ালো। তবে একটা ওয়েস্টার্ন পার্টি ড্রেস পরা মেয়ে দেখে থমকালো। স্লিভলেস ব্যাকলেস কালো রঙের একটা পার্টি ড্রেস, মুখে সুন্দর করে মেকআপ করা, চুলগুলো সোনালি রঙের কালার করা। ফর্সা মুখে মেয়েটিকে এই সাজে ভালোই মানিয়েছে। সাইফানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। তবে সাইফানের চেহারা নীরোট, নির্জীব, নির্বিকার। এখানে ঠিক কি হয়েছে অদ্রিজা বুঝল না। ফ্যালফ্যাল চোখে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। রামিসা কথা শেষ করেই বিকৃত অঙ্গভঙ্গি করে হাসলো। তারপর হাসি থামাতেই চোখ যায় সাইফানের পিছনে গেস্ট রুমের দরজার দিকে, যেখানে অদ্রিজা দাঁড়িয়ে। অদ্রিজার শরীর একটা মেরুন রঙের শাড়ি জড়িয়ে আছে, তার কোলে সানাফ। কি সুন্দর বুকে মাথা পেতে লেপ্টে আছে ছেলেটা।
সাইফানের বাসায় একটা মেয়ে। রমেশা শান্ত চোখে অদ্রিজাকে পর্যবেক্ষণ করে আগুনের মতো ধপ করে ছলকে জ্বলে উঠল। চোয়াল শক্ত করে সাইফানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাইফান, এই মেয়েটাকে বিয়ে করেছো তুমি? সাইফান নির্বিকার ভঙ্গিতে পিছনে ফিরে তাকায়। তারপর অদ্রিজা আর সানাফকে দেখে শান্ত শীতল গলায় আদেশ স্বরূপ অদ্রিজাকে বলে, অদ্রিজা, সানাফকে নিয়ে রুমে যান। রামিসা এবার তেলে বেগুনে জ্বলে উঠল, কিছুটা চেঁচিয়ে বলে, ঘরে যাবে কেন? কে ও? আমার ছেলে ওর কাছে কেন? কি হয় তোমার? বিয়ে করে নিয়েছো তাই না? তাই তো বলি, তোমরা সব পুরুষেরাই এক। কচি মেয়ে দেখতে না দেখতেই বিয়ে করে নিয়েছো। কতদিন হয়েছে? রমেশা, জাস্ট স্টপ। যা তো বলছো, আমি কোনো বিয়ে করিনি। রামিসা আবারও অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা কিছুই বুঝতে পারছে না, তাই ফ্যালফ্যাল নয়নে এখনো একই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। রামিসা চেঁচিয়ে রাগত্ব গলায় আবারও বলে,